আসসালামু আলাইকুম। মাত্র 2 বছরে নিজের ব্যবসা করে কিভাবে আপনি পৃথিবীর সবচাইতে উন্নত এবং শান্তিপূর্ণ একটি দেশ সুইডেনে সেটেল হতে পারেন, সেইটা নিয়ে আমাদের গতকাল পর্বে ভিডিওটা ছিল। সেটা পার্ট 1 ছিল, যেখানে আমরা দেখিয়েছিলাম যে লয়ার কিভাবে ঠিক করবেন, বিজনেস প্ল্যান কিভাবে বানাবেন, কোম্পানি কিভাবে খুলবেন, 21 লাখ টাকা যেটা ব্যাংক স্টেটমেন্ট, এই বিষয়টা। তো যারা আমাদের প্রথম পার্টটা দেখেননি তারা অবশ্যই আমাদের প্রথম পার্টটা দেখে আসবেন, যেটা ইতোমধ্যে আমাদের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া হয়েছে। তো আজকে শুরু হচ্ছে আমাদের আসল পর্ব, সেটা হচ্ছে পার্ট 2। এখানে আপনারা সুইডিশ এমবেসিতে কিভাবে বায়োমেট্রিকটা জমা দিবেন, ভিসা পাওয়া, সুইডেনে পৌঁছানো, কোন ব্যবসা করবেন, এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস যে ভিসা যেন রিফিউজ না হয় সেজন্য কিছু প্রো টিপস আপনাকে দেওয়া হবে। তাই ভিডিওর একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিজের ভিসা নিজে করতে চান, জানতে চান কোন দেশ আপনার জন্য পারফেক্ট, ভিসা অফিসার কোন ডকুমেন্ট দেখে ইয়েস বলেন, জানতে আজই ভিজিট করুন odekavumon.visaguide.com। আওয়াজ সার্ভিসেস থেকে অর্ডার করুন। আজকের পুরো ভিডিওর যে কোনো একটি জায়গায় একটি সিক্রেট কোড থাকবে, সেই সিক্রেট কোড দিয়ে ফর্ম ফিল আপ করলে আপনারা জিততে পারেন নিশ্চিতভাবে 10% থেকে 100% ফ্রি সার্ভিস। ফর্মের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে মাইগ্রেশন ভার্সকেলের ওয়েবসাইটে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটাকে অবশ্যই ইংলিশ করে নিতে হবে, কারণ এটা কিন্তু সুইডিশ ভাষায় থাকে। দেখেন এখানে লেখা আছে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই। আমরা এইখানেই যাব, এখানে অনেকগুলো অপশন আছে। তো ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাইতে যখন আমরা ক্লিক করব, করার পর আমরা কিন্তু ওয়ার্ক এইখানে আমরা ক্লিক করব। ওয়ার্কে ক্লিক করার পরে আমরা কিন্তু দেখেন এখানে এমপ্লয়ি অর সেলফ এমপ্লয়েড, টেম্পোরারি ওয়ার্ক, অনেকগুলো অপশন আছে। আমরা এমপ্লয়ি অর সেলফ এমপ্লয়েড অপশনে যাব। এখান থেকে কিন্তু আমরা সেলফ এমপ্লয়েড পিপল, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, এইখানে কিন্তু আমরা ক্লিক করব। তো এখানে আসলে অনেকগুলো অপশন আছে, কিন্তু আমরা তো সব অপশন আমাদের জন্য না। তো আমরা যেটা করব, আমরা কিন্তু সেকেন্ড অপশন সেলফ এমপ্লয়েড পিপল, এইখানে আমরা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অ্যাপ্লাই বাটন আছে, তারপরে নেসেসারি সমস্ত ডিটেলস কিন্তু এখানে আছে, আপনারা একটু পড়ে নিতে পারেন। তো আমরা অ্যাপ্লাই বাটনে যদি ক্লিক করি তাহলে কি আসে দেখেন, এখানে দেখেন টু দ্য ই সার্ভিস, মানে ডিরেক্ট আপনি ই সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। তবে এইটা করাটা অনেক কমপ্লেক্স, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। টু দি ই সার্ভিসের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন আপনি যদি ই সার্ভিসের মাধ্যমে না করতে চান, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট এটি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া আছে। তো ই সার্ভিসটাকে দেখে আসি। দেখেন ই সার্ভিসের এখানে আপনার ব্যাংক আইডি অথবা অন্য একটা মাধ্যমগুলোতে আপনাকে করতে হবে, যেটা একমাত্র লয়ার ছাড়া কিন্তু এই জিনিসটা সহজে আপনি বুঝবেন না। তো সুতরাং এই প্রসেসটা আমি বাদ দিচ্ছি। সেটা হচ্ছে যে খুব সহজে এখানে দেখেন পিডিএফ আছে, পিডিএফটা আপনার ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি এটাকে ফিল আপ করতে হবে। তো যাই হোক, এই ফর্মটা আপনি দেখছেন যে পুরোপুরি কিন্তু সুইডিশ ভাষাতে আছে। তো এটা কিন্তু যথেষ্ট কঠিন এবং যথেষ্ট কমপ্লেক্স। এখানে আমরা কি করব, এইটার কাজটাই এই কারণেই কিন্তু আমাদের লয়ারের প্রয়োজন, এবং লয়ারের মাধ্যমে এই টোটাল আপনার 11 থেকে 12 পেজের একটা পিডিএফ আপনি এখানে পাবেন। তো এইটাকে কিন্তু লয়ারের মানে তার সাহায্য নিয়ে আপনাকে কিন্তু খুব পরিপূর্ণভাবে এইটা ফিল আপ করতে হবে, এবং এইটা ফিল আপ করার পরে আপনাকে পেমেন্টটাও করতে হবে। পেমেন্টটা আপনাকে বলেছি যে 2000 সুইডিশ ক্রোনা বা বাংলাদেশ টাকায় প্রায় 20,800 বা 21,000 টাকার মতো কিন্তু আপনাকে পে করতে হবে। আর আপনি যদি আপনার ফ্যামিলি মানে আপনার স্পাউস অথবা 18 বছরের নিচের বাচ্চাদের নিয়ে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা ফি আছে। আপনার স্পাউসের জন্য 1500 এবং আপনার বাচ্চাদের জন্য কিন্তু হচ্ছে যে আলাদা একটা ফি আছে। তো যাই হোক, এই টোটাল এইটা দিয়েই পূরণ করেই আপনাকে কিন্তু পুরোপুরি সাবমিট করতে হবে। ইভেন আপনার যে ব্যাংক এই যে টোটাল যে বিজনেস প্ল্যানটা আপনি দিতে চাচ্ছেন, সেই বিজনেস প্ল্যানের সমস্ত ডকুমেন্টেশন সব কিছুই আপনাকে কিন্তু এইখানেই দিতে হবে। তো এইটা সম্পূর্ণভাবে আমি বলবো যে এইটা আপনারা নিজেরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন। এইটা কিন্তু লয়ারের কাজ, লয়ারই আপনার হয়ে এটা করে দিবেন, তার মাধ্যমেই কিন্তু আপনি এটা জমা দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন 2 নম্বর ধাপে আমাদেরকে যেতে হবে সুইডিশ এমবেসিতে আমাদের বায়োমেট্রিক্স দেওয়ার জন্য। বায়োমেট্রিক্স বলতে কি, আপনার আঙুলের ছাপ এবং একটি ডিজিটাল ছবি। তো এইটার জন্য মাইগ্রেশন ভার্সকেট থেকে কিন্তু আপনাকে মেইল করে জানানো হবে, বা আপনার লয়ার আপনাকে জানিয়ে দিবেন। আপনাকে নির্দিষ্ট দিন ওখানে গিয়ে দিতে হবে, বা সুইডিশ এমবেসি থেকে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে তারপরে আপনি ওইখানে গিয়ে আপনার বায়োমেট্রিক্সটা কমপ্লিট করবেন। সুইডিশ এমবেসি তো আর যে ঠিকানাটা, এটা আমার ডেসক্রিপশন আপনি পেয়ে যাবেন। এটা গুলশান 2-তেই অবস্থিত।
আর সুইডিশ এমবেসিতে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন এটা খুব ইজি, তাদের সাথে একটু যদি কন্ট্যাক্ট করেন বা তাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি তাদের বিস্তারিত তথ্যটা পেয়ে যাবেন। আচ্ছা, 3 নম্বর ধাপ আমি প্রথম পর্বে যদিও বলেছিলাম, সেটা হচ্ছে যে অপেক্ষার সময়। তো আবেদন জমার পরে প্রায় আপনাকে 9 মাস থেকে 14 মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করা লাগতে পারে। হ্যাঁ, এই পুরোটা সময় আপনি কিন্তু বাংলাদেশেই থাকতে হবে। সিদ্ধান্ত ছাড়া তো সুইডেনে আপনি যেতে পারবেন না। এই সময়টা আপনি কি করবেন? আপনি কি নষ্ট করবেন? না, আপনি সুইডিশ ভাষার বেসিকটা এখন শেখা শুরু করতে পারেন। আপনি লিঙ্কডইন বা আপওয়ার্কে আপনি সুইডিশ ক্লায়েন্ট আপনি খুঁজুন। একটা কাজও যদি আপনি করতে পারেন বা তাদের সাথে যদি কোনো আপনার যদি কোনো ক্লায়েন্ট ডিল যদি তৈরি হয়, তাহলে এই পেমেন্ট প্রুফটা কিন্তু আপনার পরবর্তীতে কাজে আসবে। এটা কিন্তু আপনার লয়ারকে দিলে তারা কিন্তু এটাকে যদি মাইগ্রেশন ভার্সকেটে তারা যদি এটাকে ফরওয়ার্ড করে, এটা কিন্তু আপনার বিজনেস প্ল্যানকে আরও শক্তিশালী করবে। ঠিক আছে? তো অপেক্ষার যে সময়টা, এটাকে কিন্তু খুব ভালোভাবে এবং খুব ওয়াইজলি আপনারা প্রস্তুতির জন্য এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন। আচ্ছা, 4 নম্বর ধাপ হচ্ছে মাইগ্রেশন ভার্সকেট সিদ্ধান্ত নিলে ইমেইলে জানাবে। হ্যাঁ, কিন্তু যেহেতু ইমেইলে জানাবে, কিন্তু আপনার চিঠিটা যাবে কিন্তু এমবেসিতে অথবা আপনার লয়ারের কাছে। যদি লয়ারকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন এবং নর্মালি এটাই হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু লয়ারের কাছেই এটা যাবে। এটা যদি অ্যাপ্রুভড হয়, তাহলে কিন্তু আপনার রেসিডেন্স পারমিট কার্ড তৈরি হবে। এই কার্ডকে বলা হয় ইউটি কোড। এটা তৈরি হতে আপনার 4 সপ্তাহ বা 1 মাসের মতো সময় লাগতে পারে। এমবেসি আপনাকে ইমেল করবে আপনার কার্ডটা কালেক্ট করার জন্য। তো এই যে কার্ড, এই যে আপনার রেসিডেন্সি পারমিট এবং আপনার পাসপোর্ট, এই দুইটা নিয়েই কিন্তু আপনি সুইডেনে তখন ফ্লাই করতে পারবেন। আচ্ছা, আপনি যদি রিজেক্ট হন, যদি আনফর্চুনেটলি আপনার যদি রিজেক্ট হয়েই যায়, তাহলে সেক্ষেত্রে আপনি 3 সপ্তাহের ভিতরে কিন্তু আপিল করার সুযোগ থাকবে। অতএব এই জায়গাটা আপনি লয়ারের সাথে কথা বলুন, আপনি আপিল করবেন কি করবেন না, বা নতুন আবেদন করবেন কিনা, এই বিষয়টা লয়ার আপনাকে সবচেয়ে ভালো বলতে পারবেন। রিজেকশনের সবচেয়ে বড় কারণটা আমি এখানে একটু আপনাকে বলে দিই, সেটা হচ্ছে দেখেন, দুর্বল বিজনেস প্ল্যান এবং অপর্যাপ্ত আর্থিক প্রমাণ, এই দুটো যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এখানে আপনার রিজেকশনের হারটা খুবই কম হবে, এতটুকু আশা করা যায়। কারণ আপনি যদি দুর্বল বিজনেস প্ল্যান দেন, তাহলে তো অবশ্যই তারা রিজেক্ট করবে। আর আপনার আর্থিক যে প্রমাণটা আছে, এটা 21 লক্ষ টাকা, আপনি দরকার হলে আরও বেশি টাকা রাখেন, 25 থেকে 30 লক্ষ টাকা রাখতে পারলে আরও ভালো। আরেকটা কথা হচ্ছে যে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় লেনদেন থাকতে হবে। আর আপনারা কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করতে পারেন বা কিভাবে আপনারা এটাকে সাবমিট করতে পারেন, এই সংক্রান্ত একটা ভিডিও আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে কিন্তু আপনি যে কিভাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে পারেন, এইটা কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, 5 নম্বর ধাপ হচ্ছে সুইডেনে পা রাখার পরে আপনি কি করতে হবে। সুইডেনে নেমে কিন্তু প্রথম সপ্তাহে আপনাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে। একটা হচ্ছে আপনার পার্সন নাম্বার নিতে হবে, সেটা হচ্ছে স্ক্যাটভার্কেস থেকে, ট্যাক্স অফিসে গিয়ে আপনার নামটাকে নথিভুক্ত করতে হবে। ঠিক আছে? আর এই ট্যাক্স আইডি যেটা আপনাকে দেওয়া হবে, এই ট্যাক্স আইডি ছাড়া কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, সিম কার্ড নিতে পারবেন না, ডাক্তারের কাছে যেতে পারবেন না, সব কিছুর জন্যই কিন্তু এটা আপনার প্রয়োজন। আপনি সাথে কি নিয়ে যাবেন? আপনার পাসপোর্ট, ইউটি কোড এবং বাসার চুক্তিপত্র, এটা আপনার কাছে থাকবে। 2 নম্বর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। তো আপনি হ্যান্ডেলস ব্যাংকেন, এসিবি অর সুইডেন ব্যাংক, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট, এটাকে আলাদা রাখার জন্য আপনাকে পরামর্শ দিব, কারণ এক অ্যাকাউন্টে যদি সব কিছু রাখেন, তাহলে আপনাদের পরবর্তীতে সমস্যা হতেও পারে। 3 নম্বর হচ্ছে আপনার ব্যাংক আইডিটা আপনাকে নিতে হবে। এটা সুইডেনের ডিজিটাল একটা পাসওয়ার্ড, এটা ব্যাংকই আপনাকে দিবে। এটা ছাড়া কিন্তু অনলাইনের অনেক কাজ বা কোনো সরকারি কাজ, এটা কিন্তু আপনি করতে পারবেন না। এটা আপনি ওখানে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর শুরু করতে হবে আপনার ব্যবসার কাজ। দেখেন, ব্যবসা আপনাকে সেট আপ করতে হবে। তো ব্যবসা সেট আপ করার জন্য আপনারা যে ব্যবসাই করেন, সেটার আপনারা অফিস নিলেন, সেটা আপনি ডেকোরেশন করলেন, কি যেটাই করলেন সেটা নিয়ে, তো ব্যবসা সংক্রান্ত বিষয় আমি পরেই আসছি। এরপর আপনাকে নিয়মিত ইনভয়েস তৈরি করতে হবে, প্রতি মাসের কিন্তু ট্যাক্স ফাইল করতে হবে, আর হিসাবগুলো ঠিক রাখতে হবে। তো একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, শুধু সুইডেন না, ইউরোপের সব দেশেই আপনাকে, যদি আপনার ব্যবসা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ব্যবসার এগেইনস্টে একজন স্থানীয় অ্যাকাউন্টেন্ট কিন্তু আপনার লাগবে, এবং এটা সবাই রাখে। তো এখানে সুইডেনের ট্যাক্স সিস্টেমটা যেহেতু একটু জটিল প্রক্রিয়া, তো এই জায়গাটা তারাই কাজ করবে, ভুল হলে কিন্তু জরিমানা আসে বড় আকারের। তো এই জন্য, আর আরেকটা কথা যে পারমিট এক্সটেনশন বা আপনি পিআরের যে পদটা, এটাও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। যাই হোক, অবশ্যই একজন ট্যাক্স অ্যাকাউন্টেন্ট আপনি রাখবেন।
এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে আপনারা সুইডেনে কোন ব্যবসা করতে পারেন বাংলাদেশি হিসেবে আমাদের যে দক্ষতা, স্বাভাবিক যে দক্ষতা, সেই অনুযায়ী আমি কিছু আইডিয়া আপনাকে দিব। এক হচ্ছে কি গার্মেন্টস ও টেক্সটাইল কনসালটেন্সি। সুইডেনে H&M এর মতো কিন্তু বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের সদর দপ্তর কিন্তু সুইডেনে। তো এরা বাংলাদেশ থেকে কিন্তু বছরে কোটি ডলারের কিন্তু পোশাক কেনে। গার্মেন্টস সেক্টরে অভিজ্ঞতা থাকলে সোর্সিং, কোয়ালিটি কন্ট্রোল, সাপ্লায়ার ম্যানেজমেন্ট, এই কাজগুলো আপনি কিন্তু করতে পারেন দুই পক্ষের মাঝামাঝি দাঁড়িয়ে, ঠিক আছে? এখানে আপনি যদি ইংলিশ খুব ভালো জানেন তাহলেই এনাফ, আর যদি কিছু বেসিক সুইডিশ জানেন তাহলে তো খুবই ভালো হয়। 2 নম্বর হচ্ছে আইটি কনসালটেন্সি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট। দেখেন স্পটিফাই, ক্লারনা, এটা কিন্তু সুইডেনের কোম্পানি। এটা এটা অনেকেই জানেন, কিন্তু সুইডেনই কিন্তু এদের সদর দপ্তর। তো দেখেন ভালো ডেভেলপারের চাহিদা কিন্তু সারা বছরই থাকে। ফ্রিল্যান্সিং বা সফটওয়্যার অভিজ্ঞতা থাকলে এটাই আপনার জন্য সেরা পথ। 3 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সুইডেনের ছোট এবং মাঝারি যে ব্যবসাগুলো, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু তারা অনেক ইউজ করে। এসইও, সোশ্যাল মিডিয়া, গুগল অ্যাডস, এখানেও প্রচুর চাহিদা আছে, সারা পৃথিবীতেই আছে, এখানেও আছে। তো বাংলাদেশে বসেই আপনি কিন্তু সুইডিশ যে ক্লায়েন্ট এখানে খুঁজতে পারেন। এটা আমি একটা প্রোটিপ দিলাম, কারণ কি আপনি যখন বিজনেস যে প্ল্যানটা দিবেন, সেই প্ল্যানের ক্ষেত্রে আপনাকে কিন্তু এটা খুব ভালো কাজ করবে। 4 নম্বর হচ্ছে ট্রান্সলেশন ও ইন্টারপ্রিটেশন সার্ভিস। সুইডেনে বাংলা ভাষীর সংখ্যা কিন্তু বাড়ছে, এটা হয়তো অনেকেই জানেন না। এখানে কিন্তু হাসপাতাল, আদালত, সরকারি দপ্তরে বাংলা এবং সুইডিশ যে ট্রান্সলেটরের একটা চাহিদা কিন্তু বাড়ছে। তো এখানে কিন্তু বিনিয়োগ খুব বেশি কিছুই লাগে না, হয়তো একটা অফিস টফিস নেওয়া লাগতে পারে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে আপনারা ব্যবসা চালু করতে পারেন। 5 নম্বর হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং ভিডিও প্রোডাকশন। বাংলাদেশে এই সেক্টরে কিন্তু দক্ষ মানুষ অনেক, সুইডেনে কিন্তু এটার কাজের রেট অনেক বেশি। তো শুরু করতে কিন্তু এখানে খুব বেশি যে বিনিয়োগ লাগে তাও না। তো এইটা যারা এই সেক্টরে আছেন তারা একটা বুঝতে পারছেন আমার কথাটা। 6 নম্বর হচ্ছে ই কমার্স। দেখেন বাংলাদেশি পণ্য আপনি ইউরোপে বিক্রি করতে পারেন, যেমন হ্যান্ডিক্রাফট, মসলিন, জুট যে সামগ্রী, জুটের পণ্য, এগুলো কিন্তু ইউরোপে একটা ভালো চাহিদা আছে। তবে এই ব্যবসার সময় কিন্তু একটা লাগে, ধৈর্য লাগবে, এবং আপনাকে এটার একটা মার্কেটিং করতে হবে, তারপরে কিন্তু আপনি একটা জায়গায় দাঁড়াতে পারবেন। তো দেখেন আমি আমার ব্যক্তিগত ধারণা, এটা কিন্তু ব্যক্তিগত আমার ওপিনিয়ন থেকে কিন্তু আমি আপনাকে 6টা ধারণা দিলাম, কিন্তু এর মানে এই না যে এইগুলোই আছে, আরও হয়তো 1000টা উপায় আছে। তো আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে পার্সোনালি গুগলে ওয়েবে আপনাকে খুব ভালোভাবে ডিপ রিসার্চ করতে হবে যে কোনটা আসলে ভালো চাহিদা সুইডেনে আছে বা থাকতে পারে, এবং সেইগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস প্ল্যান যদি সাজান। আর সবচেয়ে বড় কথা, আপনাদের যে বাংলাদেশের যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতা অনুযায়ী যদি আপনারা বিজনেস প্ল্যানটা দেন, এটাই কিন্তু আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, এখন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি চলে এসেছি, সেটা হচ্ছে দেখেন রিজেকশনের ঝুঁকিটা আপনি কিভাবে কমাবেন। দেখেন রিজেকশন যদি হয় তাহলে আপনার কিছু আর্থিক ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন, আর আপনি হতাশ হয়ে যেতে পারেন। তো একটা জিনিস মনে রাখবেন, আবেদনের আগে অবশ্যই লয়ারের কাছে একটা ফ্রি কনসালটেশন আপনি নেওয়ার চেষ্টা করবেন। লয়ার যদি বলেন যে আপনি এখনই এইটা দিয়ে আবেদন করেন তাহলে করেন, আর না হলে করবেন না, তাহলে কিন্তু আপনার খরচটা বেঁচে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় লয়ারের বিষয়ে বলে দিই, আপনি যখন লয়ারের সাথে কন্ট্যাক্ট করবেন তখন অবশ্যই তাকে আপনি বলতে পারেন যে আমি এখন কিছু টাকা দিব, আর আমার যদি এটা সাকসেস হয় আমার প্রোফাইলটা, তাহলে কিন্তু আমি পরবর্তীতে আমি তোমার টাকাটা দিব। তো এইভাবে যদি তারা চুক্তিবদ্ধ আপনি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হয়, এবং আপনার জন্য একটা সিকিউরিটি থেকে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে আবেদনের আগে আপনি সুইডিশ কোনো ক্লায়েন্ট তৈরি করার চেষ্টা করেন, কারণ লিখিত যদি কোনো চুক্তি থাকে তাহলে কিন্তু আবেদনটা কিন্তু সবচেয়ে পারফেক্ট হয়। আমি কথাটা অনেকবার বলেছি, প্রথম পার্টও বলেছি, এই পার্টেও মনে হয় কয়েকবার বলেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং কোনো এজেন্সি খোলার জন্য আপনি বিজনেস প্ল্যান দিয়েছেন, এবং সেই ক্লায়েন্ট সেইটা দিয়েই আপনি কিন্তু সুইডেনে যেতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার যদি আগে থেকে কোনো সুইডিশ যদি কোনো ক্লায়েন্ট থাকে, বড় কোনো কোম্পানির সাথে আপনার চুক্তিবদ্ধ আছে বা এই ধরনের কিছু, তাহলে কিন্তু আপনার এই বিজনেস প্ল্যানটা পারফেক্ট। 3 নম্বর হচ্ছে ব্যাংক ট্রানজ্যাকশন কমপক্ষে 6 মাস আগে থেকে অ্যাক্টিভ রাখতে হবে, আর হঠাৎ একদিন টাকা ঢাললে কিন্তু কাজ হবে না। আর আমি আপনাকে যে ভিডিওটা দেখতে বলেছি আমার চ্যানেলেই আছে ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত, এইটা আপনারা অবশ্যই দেখবেন। 4 নম্বর হচ্ছে যে তাড়াহুড়ো করবেন না, কারণ বিজনেস প্ল্যান পারফেক্ট না হওয়া পর্যন্ত আবেদন না করাই ভালো আপনাদের জন্য। একবার রিজেক্ট হলে পরের আবেদন করাটাও আপনার জন্য কঠিন, টাকা পয়সা খরচ আছে। তো চেষ্টা করবেন যে প্রথমবারেই যেন বিজনেস প্ল্যানটা পারফেক্ট করে লয়ারের সাথে পরামর্শ করে, যেটা সবচেয়ে পারফেক্ট প্ল্যানে কিন্তু আপনারা আগাবেন। ওকে, আমরা এখন সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট বা এক্সাইটিং পার্ট, সেটা হচ্ছে পিআর কিভাবে আবেদনটা করবেন। 2 বছর পূর্ণ হলে, দেখেন
মানে পৃথিবীর খুব কম দেশেই আছে। আমি আর্জেন্টিনার ভিডিও আছে সেখানে বলেছিলাম যে আর্জেন্টিনা আপনি 2 বছরের ভিতরেই আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ হতে মানে নিতে পারেন। সুইডেনের মতো দেশে মাত্র 2 বছর কিন্তু এইভাবে যদি আপনি পূর্ণ করতে পারেন, আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং এক্সটেনশনের সাথেই কিন্তু এইটা আপনি মানে লয়ারের মাধ্যমে জমা দিতে পারবেন। ঠিক আছে, শর্ত এখানে 4টা। এক হচ্ছে আপনার ব্যবসার আয়ে নিজেকেই সাপোর্ট করতে হবে, মানে আপনি সরকারি কোনো কিছুই আপনি নিচ্ছেন না, আপনি নিজের আয় দিয়ে নিজেই চলছেন এবং দেশের ট্যাক্সও আপনি পে করছেন। 2 হচ্ছে প্রতি বছর 6 মাসের বেশি আপনি সুইডেনের বাইরে কিন্তু থাকা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে যে 3 নম্বর হচ্ছে যে নিয়মিত আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা তো আমি আগেই বলেছি। 4 নম্বর হচ্ছে ক্লিন ক্রিমিনাল রেকর্ড, আপনার কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। নট অনলি সুইডেন, আপনার অল ওভার ইউরোপের ভিতরে, মানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা সংস্থা আছে ইউসিএসআইআর। তো এখান থেকেও কিন্তু মানে আপনি যে দেশেই যান না কেন, ইউরোপের কোনো দেশেই আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড কিন্তু রাখা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, পরিবারের কেউ যদি 3 বছর সাথে থাকে তারাও কিন্তু একই সময় পিআরের জন্য আবেদন করতে পারবে। তো এখন আমি পুরো খরচের হিসাবটা এখন আপনাকে একটু বলে দিই। সোল ট্রেডার যদি আপনি হন তাহলে আপনার লয়ার ফি কিন্তু 1.5 লাখ টাকা থেকে শুরু হবে, 4-5 লাখ টাকা হতে পারে। আবেদন ফি কত? 21,000 টাকা। কোম্পানি খোলা কিন্তু 0 টাকা, কোম্পানি খোলার জন্য কিন্তু তেমন কোনো টাকা আপনার খরচই হচ্ছে না। তো মোট আমি কি বলছি যে 2 থেকে মানে 3 লাখ, 4 লাখ, 5 লাখ এইরকম, মানে এটা নির্ভর করছে আপনার লয়ারের কস্টিংয়ের উপরে, যেটা আমি সেই ট্রিক্সটা আপনাকে বলেছি যে আপনি কিভাবে যে খুব অল্প টাকার ভিতরেই আপনি কাজটা করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি যদি এবি যদি আপনার কোম্পানি হয়, মানে যে লিমিটেড লায়াবিলিটিস কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু লয়ার ফি তো আছেই, 1.5 লাখ টাকা থেকে শুরু এবং 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আরেকটা কিন্তু কোম্পানি খোলার জন্য কিন্তু 2.5 লক্ষ টাকার মতো আপনাকে খরচ করতে হবে। আবেদন ফি সাথে আছে 21,000 টাকা। তো এখানে মোট খরচটা 4 থেকে 8 লক্ষ টাকা। তো দেখেন, এই 21 লাখ টাকার কথাটা যেটা বলেছিলাম, এটা তো কাউকেই দিতে হয় না, এটা শুধু দেখাতে হয় এবং এটা দিয়ে আপনি পরবর্তী আপনার নিজের বিজনেস আপনি নিজে সেট আপ করবেন এই টাকা দিয়ে, তাই না? আরেকটা হচ্ছে যে সোল ট্রেডার, আমাদের বাংলাদেশের জন্য সোল ট্রেডার এই অপশনটাই সবচেয়ে বেস্ট। তারপরেও এটা আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে করবেন সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। শেষ সতর্কতা একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে 2026 সালে 13 জুলাই থেকে ইমিগ্রেশন নিয়ম কিন্তু কিছুটা কঠোর হচ্ছে। তো আজকের তথ্য কিন্তু 6 মাস পরে বদলাতে পারে। অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল সাইটগুলো দেখে কিন্তু সিদ্ধান্ত নেবেন। 2 নম্বর হচ্ছে সুইডেনের ট্যাক্স রেট কিন্তু 30 থেকে 55%। তো বিজনেস প্ল্যানে এই হিসাবটা যদি আপনি না রাখেন, কাগজে লাভ আপনার থাকবে কিন্তু আপনার কিন্তু পকেটে কিছু থাকবে না। তো এই জিনিসটা সবসময় লয়ারের সাথে আলোচনা করে এটা ফিক্স করবেন। 3 নম্বর হচ্ছে স্টক হোমে কিন্তু একা থাকতে আপনার একটা ভালো টাকা, মানে 1.5 থেকে 2 লাখ টাকাও লাগতে পারে। তো ব্যবসা চালু হওয়ার আগে অন্তত 6 মাসের একটা খরচ আলাদা রাখেন, যেটা আপনি 21 লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন, এর ভিতরেই তো আপনার একটা খরচের বিষয় আছেই। তবে আপনারা চেষ্টা করবেন স্টক হোমের বাইরে যদি থাকেন তাহলে আপনার কিন্তু থাকা খরচটা অনেক কম হবে। 4 নম্বর হচ্ছে গ্যারান্টি দিয়ে যে পিআর দিবে, এই কথাটা কিন্তু পৃথিবীর কেউ বলতে পারবে না। তবে আপনারা যদি সঠিকভাবে আমি যে প্রসেসটা দেখিয়েছি এইভাবে যদি করেন, আপনারা 2 বছরেই কিন্তু ইনশাআল্লাহ আপনি পিআর আবেদন করতে পারবেন এবং পিআর আপনি পেয়ে যাবেন। তবে আপনার দরকার হবে ধৈর্য এবং দরকার হচ্ছে আপনার লয়ার, তারপর ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, সবার সাথে একটা যৌথ একটা কাজ, যার মাধ্যমে আপনি খুব নির্ভুলভাবে এই সময়টা আপনাকে থাকতে হবে। যাই হোক, আমি এখন আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি পুরো রাস্তাটা এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে আপনাকে একটা লয়ার ঠিক করতে হবে। এরপরে আপনার ক্লায়েন্ট আপনি যদি খুঁজতে পারেন, এটা সবচেয়ে ভালো আপনার জন্য। এরপর আপনার বিজনেস প্ল্যানটাকে খুব হার্ড সোল একটা বিজনেস প্ল্যান আপনি দিবেন। 21 লাখ টাকা মিনিমাম, এর বেশি হলে আরও ভালো। এইটা আপনাকে অ্যাকাউন্টে আপনাকে দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্ট। এরপর আপনার অ্যাকাউন্ট খুলবেন আপনি আপনার লয়ারের মাধ্যমে, অনলাইনে আবেদন করবেন। হ্যাঁ, মার্সভেট যে আমি যে এটা দিয়েছি, আমি আসলে এই যে ওয়ার্ডটা আমি হয়তো সহজভাবে উচ্চারণ করতে পারছি না, তবে আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে বিএফএসে আপনারা বায়োমেট্রিক্সটা দিবেন। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে হয়তো বা 9 মাস থেকে 14 মাস পর্যন্ত। এই যে ধৈর্যের সময়টা, এই সময়টা আপনি সুইডেনের আপনি ভাষা শেখেন এবং আপনার কোনো ক্লায়েন্ট জোগাড় করতে পারেন, এই সময়টা এই কাজে আপনি লাগাতে পারেন। এরপর যখন আপনার মানে সুইডেনের অথরিটি থেকে যখন আপনার ইয়েস চলে আসবে, অ্যাপ্রুভাল চলে আসবে, তখন কিন্তু আপনি ইউটি কোড আপনি আবেদন করতে পারবেন। মানে এটা আপনার চলে আসবে অলরেডি আপনার এমবেসিতে বা আপনার লয়ারের কাছে। তো সেই এমবেসি থেকে কিন্তু আপনার এই যে রেসিডেন্সি পারমিটটা নিয়ে আপনি সুইডেনে যাবেন। সুইডেনে গিয়ে আপনি আপনার ট্যাক্স আইডি নাম্বার, ব্যাংক আইডি, এগুলো আপনাকে সেরে ফেলতে হবে। এরপর আপনি ব্যবসাটা সেট আপ করতে হবে।
এরপরে আপনার প্রতি মাসে আপনাকে ট্যাক্স পে করতে হবে, ওই দেশের কোনো ক্রিমিনাল রেকর্ড আপনি রাখতে পারবেন না এবং সুন্দরভাবে থাকতে হবে, ঠিক আছে? সোশ্যালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। 2 বছর পরে যদি এভাবে থাকতে পারেন আপনি কিন্তু পিআরের জন্য এলিজিবল হয়ে যাবেন। দেখেন আসল খরচ যদি বলি মাত্র কিন্তু 2 থেকে 4 লক্ষ টাকা আপনি করতে পারেন, ঠিক আছে? বাকিটা আপনার নিজের হিসাব, ঠিক আছে? তো দেখেন আমাদের মধ্যবিত্ত মানুষগুলো স্বপ্ন দেখতে পারে, পরিশ্রম করতে পারে, তাদের দরকার কি? দরকার সঠিক তথ্য এবং সঠিক পথ। তো দেখেন এই জন্যই এই উদ্দেশ্য নিয়েই আমরা এই চ্যানেলটা তৈরি করেছি। আমরা কিন্তু কোনো এজেন্ট না, কোনো দালাল না। এই পথে যাবেন কি যাবেন না এই সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত। আপনি কোন ব্যবসা নিয়ে সুইডেনে যেতে চান আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। আমরা চেষ্টা করি প্রতিটা কমেন্টেরই আমরা পরিপূর্ণ উত্তর দিতে, ঠিক আছে? আর অবশ্যই আমাদের চ্যানেলের মানে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, কারণ প্রতি সপ্তাহেই কিন্তু 1টা বা 2টা ভিডিও এরকম অথেন্টিক এবং খুব মানে জেনুইন কিছু অপরচুনিটি নিয়ে কিন্তু বিশেষ করে বাংলাদেশের মিডল ক্লাস মানুষের জন্য এই অপরচুনিটি নিয়ে কিন্তু আসে আমাদের চ্যানেলে। তো এই জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।